ঠাকুরকে ভোগ দিচ্ছ? আচ্ছা, ভোগে কি আছে? ভাত, দই, পাট শাকের বড়া আর ছানার তরকারি। তোকে যে সবাই কাউন্সিলিং করাতে বলছে, এই ব্যাপারে তুই কি বলবি? করাবি? করিয়ে কি বলবি? সাইকোলজিস্টের তাহলে রাধা গোবিন্দের কাছে। তবে এই যে বলছে বয়সের ব্যাপারটা, এইগুলো যারা ভগবত জ্ঞান সম্পর্কে কিছুই জানে না তারা হয়তো এই কথাগুলো বলবে। ভগবত জ্ঞান, হ্যাঁ, মানে না, আমরা যেহেতু ছোটবেলায় মায়ের থেকে বা সমাধি মা সবারই সান্নিধ্যে বড় হয়েছি, তাই আমরা এটা জানি যে মানে ভগবত সান্নিধ্যের কোনো সময় হয় না। যারা নদীর বয়স থেকেই সেইগুলো সব সব অ্যাপ্লিকেবল হয়। যদি করতে পারো বা সেই ধরনের ভাগ্যবান তুমি হও, তাহলে তোমার মাথায় আসবে, না হলে তুমি সারা জীবন সংসারের মোহতেই কাটিয়ে দেবে। সংসারটা একটা মোহ বেসিক্যালি, যেটাতে সবাই আটকে আছে, আমরা সবাই জানি বা জানা উচিত। দুদিনের জন্য পৃথিবীতে আসছি, হ্যাঁ, যারা বোঝার নয় তারা বুঝবে না, তাই আমরা আর কিছু বলিও না, আর এটা নিয়ে কন্ট্রোভার্সিতে যেতেও চাই না। ভগবানের সান্নিধ্যে আসার কোনো টাইম হয় না। যদি সে সংসার ধর্ম না করে বেরিয়ে যায়, সব থেকে ভালো। কিন্তু তখন সেই জ্ঞানটা আসে না মানুষের মধ্যে, তাই সে বিয়ে করে, সংসারের মধ্যে জড়ায়। তাই সংসারের রেসপন্সিবিলিটিও পালন করতে হয়, আর এই দিকেও থাকতে হয়। আর সব থেকে বড় কথা, কার কাছে কোনটা প্রায়োরিটি, ঠিক আছে? আমার মায়ের কাছে যেমন মানে ভগবানের সান্নিধ্যটাই বা ভক্তিটাই আসল প্রায়োরিটি। আমার কাছে হচ্ছে আমি প্রচুর নাম, ফেম, মানি কামাবো, আমার কাছে প্রায়োরিটি আলাদা। তাই প্রত্যেকটা মানুষের প্রায়োরিটি আলাদা, প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা। তাই আমার মনে হয় যে কাউকে কোনো কিছু বেসিসে জাজ না করে তাকে তার লাইফ অনুযায়ী ছেড়ে দেওয়া উচিত। তার জন্য যেটা বেস্ট সে নিজে ডিসাইড করবে, নিজে করবে। যদি একমাত্র মনের অশান্তি হয়, বা ওই যেটা হয় ওভার থিঙ্কিং, যেটা বলছিলেন ওভার থিঙ্কিং, হ্যাঁ, যেটা ও বলছিল ওভার থিঙ্কিং, সে ওভার থিঙ্কিংয়ের জন্য ডেফিনেটলি যোগা করাটাই বেস্ট। প্রথমেই মানে সাইকোলজিস্টের কাছে না যাওয়াই ভালো। ধ্যান, মেডিটেশন ভীষণ কাজে দেয়। ওভার থিঙ্কিংয়ের প্রবলেম আজকাল 90% মানুষদেরই থাকে, সেটাকে ইজিলি কাটিয়ে ওঠা যায়। আমি বলিও অনেককে, পিউকে বলি, বর্দিকে বলি, মেসিকে বলি, বাট ওরা ওটা ওদের মন চায় না করতে, তাই ওরা করে না। আমি করি, আমার মন চাই, আমার মনে হয় আমার নিজেকে ভালো রাখাটা আমার কাছে বেস্ট। তারপরে একটা টাইমেরও ব্যাপার আছে, যখন মেজদি আমাদের বয়সে ছিল তখন ওর এইটাই ছিল, আমাদের মতোই ছিল, যোগা, নিজেকে সুন্দর রাখা। তারপরে যখন একটা বয়স ও পৌঁছে গেছে, এখন আর ওই সবগুলো ভালো লাগে না, এখন ওর ভগবত ভক্তিটাই মেন। ওইটাই তো ঠিক কথাই তো যেটা বললি। কখনো যারা মনে কর হঠাৎ করে চাষবাস জানে না কিচ্ছু, হঠাৎ করে একদিন চাষবাস করতে গেলে তারা পারবে? তেমনি বুড়ো বয়সে ওটা হয়নি, প্রথম অল্প বয়স থেকেই ওটা অভ্যেস করতে হয়। তারপর তুমি অনেক অল্প বয়স থেকে সব কিছু ছেড়ে দিয়েছো, আমরা তখন অনেক ছোট, মাছ মাংস ডিম ছেড়ে দিয়ে ভগবানের দীক্ষা নিয়েছো। হ্যাঁ, আমার তো মনেই নেই মা মাছ মাংস খেতো বা কোনো দিনে, পেঁয়াজ রাখার কথা মনে আছে, যাই হোক। তো সেটাই বলছি, কিন্তু এই যে আমার শাশুড়ি মা এত বয়সেও ছাড়তে পারছে না বা ঠাকুর কর্ম করতে পারছে না, এটা মানুষের নেচারের উপর ডিপেন্ড করে। যে বুড়ো বয়স হলেই করবে তার কোনো মানে নেই। কোনো কিছু বয়স হয় না, যেমন পড়াশোনারও কোনো বয়স হয় না। একদম ছোট থেকে বয়স অবধি অনেক কিছু জানার আছে, শেখার আছে, সেরকম ভগবত জ্ঞান বা ভগবত ভক্তিরও কোনো সময় হয় না, যে কোনো বয়সে হতে পারে। 22 না 23 বলেছিস? ভক্তি দেখলে অবাক হয়ে যাবে ছেলেটা, প্রচুর। ওটা তো বলছি, ওগুলো নিয়ে জন্মায় মানুষ। আমার জীবন নির্ধারণের জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু টাকা ইনকাম করে আমি বিয়ে থাও করবো না, কিচ্ছু করবো না। আমরা এখন বসে আছি বেরোনোর মুহূর্তে। ওই ঘরে বড়দি রহনা, এই ঘরে আমরা সবাই। বড়দি রহনারও তো একটু পরে বেরিয়ে যাবে, আচ্ছা ট্রেনে যাবে। আমি বললাম লহনাকে যে আমাদের সাথে চলো, ওই একটা যে পয়েন্ট থাকে না, একটা ভেবেছিলাম যে একটা পয়েন্ট ওদেরকে নামিয়ে দেবো, ওখান থেকে জানাবো যদি পিক আপ করে নিতে পারে। তখন ওরা বলে যে না, আমি ট্রেনেই যাবো, মানে এই গরমে রোদে বেরোতে চাইছে না। ট্রেনে ভালোবাসে, আর ট্রেনে ওরা ভালোবাসে ঝালমুড়ি চানাচুর খেতে খেতে যাবে, সেই জন্যই আর কি আমি আর নদী বেরোচ্ছি। এবারের মতো এখানে ট্রিপ শেষ, এরপরে আবার পুজোর সময় আসবো। নদীকে ওপরের ড্রেসটা চেঞ্জ করেছি, আর পায়ে প্যান্টটাই পরে রেখে দিয়েছি, গরমের মধ্যে এত কষ্ট হবে। তুই চুল কাটছিস দাদিন ওটা দিয়ে যাওয়ার সময়, আমি ভেবেছিলাম কালকে এটা দিয়ে তো তুই এখানটায় শুয়ে থাকবি, ওখান দিয়ে বাড়াবো আমি ওটাকে, যে ভয়ে যদি উল্টো উল্টো পড়ে যাস। তাই একবার করেছিলাম না ঝুল ঝাড়া দিয়ে, এখান দিয়ে আগে এই যে নদী মায়ের চুলে বিনুনি করতে বসেছে, আমরাও দিদিভাইয়ের চুলে করতাম বলো, আর দিদিভাই বলতো 25 পয়সার বিনুনি নিয়ে কি করছি, ফুলুরি দিয়ে। একদিন মেজদি রাত্রেবেলা দিদিভাই চুল কেটে দিয়েছে কাঁচি দিয়ে, সকালবেলা দিদিভাই চুলটা পাকাতে আর পাচ্ছে না, বলছে কি হলো, বলছি তাই তো বলি আমার 2 নয়ার ফুলুরি কি করে 1 নয়া হয়ে গেল, পাকাতে পারছি না। বড় ঘরে শুয়েছিলাম, এই মনে হচ্ছে না এই সেদিনের কথা বল।
এবার শুনলেকে করে যা। বেরোনোর সময় দুর্যোগ, গাড়ি আটকে গেছে এখানে ব্যাক করাতে। এখানে আমাদের ব্যাক করানোর জায়গা নেই, এই জন্যই অভিষেক এখানে গাড়ি ঢোকাতে পারে না, এত সরু রাস্তা না। এই যে বেরিয়ে গেছে। চল। হ্যাঁ এরকম একদিন একদিন করে তো রোজই মনে হবে আর একদিন থাকতাম আর একদিন থাকতাম। স্কুল খুললেই পরীক্ষা নদী, সময় ম্যামের কাছে এতদিন পড়াশোনা কামাই হচ্ছে, 2-4 দিন ঠিক আছে, অনেক দিন থাকলাম এবারে 2 সপ্তাহের কাছাকাছি। চল। আসলে সবাই আছে তো ওর জন্য যেতে খারাপ লাগছে। যদি আজকে লহনাটা চলে যাবে, বড়দি লহনা চলে যাচ্ছে, আর মানি রন্টিপুরে তো বছরে একবারই আসে, মানে ওরা সেই জন্য প্রায় 1 মাসের ছুটিতেই আসে, অত দূর থেকে আসবে প্রত্যেকবারই, ওরা প্রচুর দূর থেকে আসে। এত ছোট গাড়ি ব্যাক করাতেই প্রবলেম, বড় গাড়ি যে কী হবে তার ঠিক নেই। The fire burned out, the warmth has gone away. The fire burned out, darling, the warmth has gone away. 5 বাজছে, একটু চায় ব্রেক নিলাম, চায় ব্রেক নিয়ে নদীর জন্য চকলেট, এদিকে নদী হাসলের চকলেট কিনলো। এবার চলো সোজা বাড়ি, আর কোনো ব্রেক না, উঠে পড়ো। দুপুরবেলা খাওয়ার পর থেকে না আমার মানে মাথাটা খুব যন্ত্রণা করছিল, তো ভাবছিলাম সেটা একটু চাফা লাগবে, রচা পাওয়া যায়নি, আমি দুধ চাই খেয়ে নিয়েছি। ঠিক আছে। You turn so cold on me, baby, and you'll miss my love someday. The fire burned out, it's fading slow and deep. The fire burned out, darling, it's fading slow and deep. I'll keep on moving forward, but I'll cry myself to sleep. এই যে আমরা বাড়িতে ঢুকে পড়েছি। এটা স্টাইল যাতে জলটা না যাবে। চল চল চল। বেড়াতে গেছিলাম তখন জামা কাপড় কেচে রেখে গেছিলাম, শুকিয়ে গেছে, এরকমভাবে জড়ো করে রাখা আছে, এগুলো এখন গোছাবো, আমার এই জামা গোছাবো। তার আগে আপনাদের একটা জিনিস দেখা, আমাদের মাধবীলতা গাছটা দেখুন কি ফুল ফুটেছে, বাপরে বাপ। আমি কাছ থেকে দেখাচ্ছি, এই দেখুন পুরো ফুলে ভর্তি, এত সুন্দর গন্ধ ছাড়ছে না, কি বলবো। আমাদের প্ল্যান আছে, মানে আমরা যতবারই কোথাও গেছি অভিষেককে বাদ দিয়ে গেছি। আমি লেডিস ট্রিপে গেলাম, তারপর আরামবাগে গেলাম, অভিষেক কোথাও যেতে পারিনি। তো বলছিল যে জাস্ট রবিবার তো এমনিতেই ছুটি থাকে, তো শনিবার দিনটা ছুটি নিয়ে এই কাছ থেকে কোথাও ঘুরে আসবো। তো তার আগে না আমার নদীর সমস্ত প্রজেক্ট শেষ করতে হবে। কিছু কিছু প্রজেক্ট এরকম আছে যে ও করতেই পারবে না, হয়তো মানে ওর সাথে হেল্প না করলে করতে পারবে না, তো সেইগুলো সমস্ত করে রেডি ফেডি করে আমাদেরকে বেরোতে হবে। তো প্রজেক্ট রিলেটেড কিছু অনলাইন কালেকশন করে অভিষেককে প্রিন্ট আউটটা নিতে বলবো। অ্যাজ ইউজুয়াল বসে বসে এখানে টিভি দেখছে, এই যে টিভি চলছে। আর নদী বললো ওর খিদে পেয়েছে, স্বাভাবিক আমারও পেয়েছে, আমাদের দুজনের জন্য ম্যাগি করে নিয়েছে, এত তাড়াতাড়ি আর কিছু হবে না। হয়ে গেছে তোর? ও মশলা নাড়ছে, হয়ে গেছে, ছেড়ে দে। আর এখানে একবারে চা করে রেখে দিচ্ছি, দাদা ভাইয়ের 2 কাপ আর মায়ের 1 কাপ। আর এইটা হচ্ছে কালকে সকালে ব্রেকফাস্ট। মুগ ডাল এত বেশি হয়ে গেছে না, খুব খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি, কালকে চিলা বানিয়ে দেবো। আজকে সুরতদি রুটি করে গেছিলো, দাদাভাই বলেছিল তড়কা নিয়ে আসবে, তো তড়কা রুটি খাওয়াবে। বলে দিই মিস্টার মুখার্জি কালকে উড়িষ্যা থেকে ফিরছে, ও এখন ট্যুরে আছে, দাদাভাই মায়ের কাছে ছিল, বৌদিও আছে বিষ্ণুপুর, তো সেই জন্য দাদাভাই এখন এখানেই আছে। এই মাত্র ফিরলো দাদাভাই অফিস থেকে, তো প্রচন্ড টায়ার্ড, মাথা ব্যথা ধরে রয়েছে, জানি না কেন সকাল থেকে। তো আমি আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তো বাড়ি ফেরার আগেই দাদাভাই ফোন করেছিল আমাকে যে সুলতদি তো রুটি করে যাচ্ছে, রুটির সাথে খাবে কি। তখন আমি ভাবছিলাম যে কী খাবো, তখন দাদাভাই নিজের থেকেই বললো যে তড়কা নিয়ে আসবো কি, আর আমি তো এমনি তো তড়কা রুটি খেতে ভীষণ ভালোবাসি, তো প্লেন তড়কা, মানে এগ তড়কা না, প্লেন তড়কাটা নিয়ে এসেছে আমাদের জন্য। 2 প্লেটই আরামসে হয়ে যায়, প্রচুর কোয়ান্টিটি। জামা কাপড় গোছাতে ঠিক করতে মোটামুটি 8টা 15 বেজে গেছে, খেতে দিতে করতে 8:30 বেজে যাবে। তো মা দাদাভাই বললো যে আমারটা এখন থেকে বেরো না, আমি নিজে নিয়ে নেবো, তোমাদেরটা নিয়ে নাও। তো আমরা এখন আমাদেরটা নিয়ে উপরে চলে যাচ্ছি। বিশ্বাস করবেন না, চুলটা কাটার পর থেকে দিস ইজ আদিবাসী হেয়ার অয়েল। একটা রিলস বানিয়েছিলাম যে চুল প্রত্যেকবারে চুল কেটে আসার পর আই ফিল লাইক কেন কাটলাম,
কেন কাটলাম আমার সেটাই এখন প্রবলেম হচ্ছে যে কেন কাটলাম আমি চুলটা, এটা আমাকে একটু বড় করতেই হবে। আর এর থেকে ভালো জিনিস আর হয় না। আমি এত তেল ইউজ করছি, আমি এটা বলছি না যে এটা চুলের ডেন্সিটি বাড়াবে, বাট এটা কিন্তু চুলটা ভীষণ তাদের লম্বা করে। আপনার চুল মানে ক্রেজি বাজেভাবে বাড়বে, মানে এত বাজেভাবে বাড়বে যে আপনি আপনার গ্রে হেয়ারও কন্ট্রোল করতে পারবেন না। মানে 2 দিন আগে কালার করবেন, 3 দিন দেখবেন এখানে নেমে গেছে। এইভাবে বাড়বে। আপনারা যদি আদিবাসী হেয়ার অয়েল ইউজ না করে থাকেন তো করতে পারেন চুলটা বাড়ানোর জন্য। এটা কিন্তু অ্যাকচুয়াল জিনিস অর্ডার করবে। অ্যামাজনে কিন্তু প্রচুর ফেক প্রোডাক্ট পাওয়া যায়, সেই জন্য বলবো অ্যাকচুয়াল প্রোডাক্ট যদি ইউজ না করেন তাহলে কিন্তু চুল আরও 12টা বেড়ে যাবে। স্ক্রিনে আমি একটা নাম্বার দিচ্ছি, ওখানে হোয়াটসঅ্যাপ করবেন কত লিটার চাই। 500 ml হলে ওটা 1,500 টাকা দাম। মানে আমি এই যে 500 mlটা ইউজ করছি, এটার দাম হচ্ছে 1,500 টাকা। 2টো বটল আপনি অর্ডার করতে পারেন, তাহলে হয়তো 3,000 টাকা, মানে কিছু কম হয়ে হয়তো পাবেন আপনারা। আমি একটা করে অর্ডার করি কারণ অনেক দিন চলে যায়। আমি দেখতে পাচ্ছেন স্ক্যাল্প ম্যাসাজারটা দিয়ে ভালো করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবো আর চুলটা বেঁধে শুয়ে পড়বো। এটার লিঙ্ক আমি ভিউ প্রোডাক্টে দিয়ে রাখবো, আপনারা কিনে এটা ইউজ করতে পারেন। প্রতিদিন হেয়ার ম্যাসাজ করবেন, ঘুমও ভালো হবে। কি ভালো হবে জানি না, এটা আমার মনের এটা স্যাটিসফ্যাকশন ওয়ান টাইপ অফ। এটার অনেক শুনেছি রিভিউ যে প্রচুর নাকি ডাইনির মতো চুল বাড়ে এটা ইউজ করলে। সেই দিনে আমি ওই ইয়েতে গেলাম না এক্সিবিশনে, তো ওখান থেকে এইটা কিনেছিলাম, এই প্যাঁচার এই ডোকরার এই প্যাঁচার হারটা, গঙ্গা ফড়িংয়ের কানের। প্যাঁচা গঙ্গা ফড়িং নিয়ে একাকার। আমি একটা প্লাস্টিক খুঁজতে গিয়ে এটা পেলাম, দেখুন এটা হচ্ছে ম্যাগনেটিক ইয়াররিং, এই বাচ্চাদের জন্য এটা বেসিক্যালি। এটা কি করেছিস তুই? তোর মাথা থেকে কি ঝুলছে এইগুলো? আমার হেয়ার এক্সটেনশনটাকে নিয়েছে, মাথায় একটা খোঁপায় বেঁধেছে, আবার সাইড দিয়ে একটা ঝুলিয়েছে। তুই কাঁধ থেকে ঝুলিয়েছিস তো? এরকম চুল কাঁধ থেকে ঝোলে নাকি? এই কানের গুলোও খুঁজে পেলাম, দেখুন এটা একটা হোয়াইট কালারের কানের আর অ্যাপেল বল দেওয়া কানের। কানটা কি সুন্দর দেখতে। এর জন্য অর্গানাইজার নিচ্ছি, জানেন তো খুব অসুবিধে। যখন শ্যুট করি, মানে ভিডিও শ্যুট করি, তখন আমি পাই না। গেট রেডি উইথ মিগুলো যখন শ্যুট করি তখন পাই না পছন্দ মতো, খুঁজতে ইচ্ছা করে না, এত জিনিসের মধ্যে ঘাঁটা থাকে। তো ওই অর্গানাইজারটা নিচ্ছে, এগুলো থাকলে চোখের সামনে পড়তেও পারবো জিনিসগুলো, আর অসুবিধা হবে না। আর একটা কানেরও পেয়েছি, এটা আমার ভীষণ পছন্দের একটা, দেখুন বাবা এ তো আমার মানে গোটা মুখমণ্ডলের থেকেও বড় কে বলে। এই দেখুন কোথায় ঝুলছে। যাই হোক পরে নেবো, কিনেছি এখন পড়তে তো হবে, বলুন এখন শুয়ে পড়বো। বাট তার আগে আমি বলে দিই গরম মশলার ব্যাপারটা। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে গরম মশলা আমি কি দিয়েছিলাম না দিইনি। তো প্রথমে বলে দিই না দিইনি। অনেকেই আপনারা গেস করেছেন যে হ্যাঁ বাবা গরম মশলা খায় না, সেই জন্য আমি দিইনি। আর অনেকে জিজ্ঞাসা করেছেন বাবা যে নিরামিষ খায় না আমিষ খায়। বাবা যখন আমরা এখানে থাকি তখন নিরামিষই খায়, মায়ের সাথে থাকি যখন, আর আমরা যখন যাই তখন মাঝে মাঝে মাছ টাছ হয় খায়। তো এবারে বলি যে কারা কারা ঠিক উত্তর দিয়েছিল, কারা কারা ভুল উত্তর দিয়েছিল, আমি পড়বো এক এক করে কমেন্টগুলো। আচ্ছা, আফরিন ইয়াসমিন, না মৌদি কোনো গরম মশলা দাওনি তুমি, আমি হাওড়া থেকে দেখছি, তোমার ব্লগ খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লিপা 8951, গরম মশলা দিয়ে দাওনি কারণ তোমার বাবা পছন্দ করে না। আফরাম আসাম, একদম ঠিক। তনুশ্রী, দাওনি মনে হয় তোমার বাবা মানে জেঠু কি ননভেজ খান। আমার বাড়ি শিলিগুড়ি, তার মাঝে মাঝে কমেন্ট করি। মিষ্টু বলেছে গরম মশলা দাওনি বিকজ তোমার বাবা গরম মশলা পছন্দ করে না, উড়িষ্যা থেকে, থ্যাংক ইউ। রিমঝিম চৌধুরী বলেছে গরম মশলা দাওনি তোমার বাবা খান না বলে। রিয়া ব্যানার্জি, দাওনি কারণ মেশামশা গরম মশলা খান না, আমি কলকাতা সোদপুর থেকে দেখছি তোমার ব্লগ, থ্যাংক ইউ। রিয়া চ্যাটার্জি বলছে গরম মশলা দাওনি বিকজ কালারটা হালকা তেলতেলে গরম, যেমন গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। ফ্রম সাউথ কলকাতা, তোমার সেই পুরনো ভিউয়ার, হিন্দিওয়ালা ব্লগ থেকে তোমাকে দেখছি, থ্যাংক ইউ। সুতপা রয়, গরম মশলা দাওনি, আমি বেহালা থেকে, একদম ঠিক। পাহাড়িয়া মন মাউন্টেন, কাকু গরম মশলা খান না তাই অবশ্যই দাওনি। পৌলমী হাজরা বলছে দাওনি গরম মশলা মৌ, আমি বাডওয়ান থেকে। জয়শ্রী ব্যানার্জি, মেসুমশাই মানে তোমার বাবা গরম মশলা খায়নি বলেছিলে তাই তুমি দাওনি গরম মশলা। সুস্মিতা, দাওনি ফ্রম আরামবাগ, পাশেই ব্যাঙায়, আরামবাগের পাশেই ব্যাঙায়। তিয়াশা সাহা, না দিদি আপনি আজকে মাছের ঝোলে গরম মশলা দাওনি কারণ আপনার বাবা পছন্দ করে না, সবাই জানে। তিয়াশা দেখছে দক্ষিণেশ্বর থেকে, সবাই আমার ব্লগ এত মন দিয়ে দেখে, এবার বুঝতে পারছি। মোনালিসা দাস, একটু ভুল হয়ে গেল, মালদা থেকে দিয়েছে দিদি, না আমি গরম মশলা দিইনি। ওর পিতা, না গরম মশলা দাওনি, তোর কর্ণাটকা থেকে দেখছি। মৌসুমি ছাড়া বারাণসীতে দেখছি, তুমি তো গরম মশলা ছাড়া রান্না করো না, একদম ঠিক, আমি গরম মশলা ছাড়া রান্না করি না, বাট যেহেতু ওখানে ছিলাম বাবা গরম মশলা পছন্দ করে না তাই দিইনি। সুমিতা রায়, দেখে মনে হচ্ছে দাওনি। লাইফ উইথ শিপ্রা ব্লগ, না দাওনি, কলকাতা থেকে দেখছি। কাশ্মীর B7S, মৌ দাওনি, মেসুমশাই পছন্দ করে না তাই ঠাকুরপুকুর জোকা থেকে। স্বাস্তিক সিনহা, দাওনি গরম মশলা, মেসুমশাই গরম মশলা পছন্দ করে না, আমার বাবাও পছন্দ করে না, ফ্রম হিন্দ মোটর। অর্চনা আচার্যি, আচ্ছা অর্চনা আচার্যি বলেছে দাওনি কারণ তোমার মা না বাবা খান না, ফ্রম আসাম। অনন্যা চ্যাটার্জি, না দাওনি তোমার বাবা খায় না। শুক্লা বণিক, গরম মশলা দেওয়া হয়নি। মিম সাহা বলেছে না দাওনি গরম মশলা কারণ
শেদ আসপিয়া বেগম বলেছে তুমি 10 পিস আলু ফ্রাই করেছো আর মৌ তুমি গরম মশলা দাওনি, আমি আরামবাগ থেকে বলছি, হসপিটাল মোড়। আচ্ছা। তুহিনা সাহারিন গরম মশলা দাওনি, তোমার বাবা পছন্দ করে। মালিহা খান বলেছে বাংলাদেশ থেকে বলছি, গরম মশলা দেন নাই কারণ আপনার বাবা পছন্দ করে না। ঠিক। তো মোটামুটি সবাই 99% গেস করে নিয়েছে যে বাবা খায় না বলে দেয়নি, একদম অ্যাকচুয়াল কারণ, সত্যিই তাই। মোটামুটি এখন বাজে 9:30, আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। আমি বড়দির একটা সুপার ভাসমাল নাকি তেল ছিল, ওটা মাথায় মেখে নিয়েছিলাম, তারপর থেকে না এত উগ্র গন্ধ যে আমার তারপর থেকে মাথাটা ধরে গেছে পুরো। সেই যে মাথা ধরেছে, একদিকটা দীপ করছে, আমি যাই করছি কিছুতেই ছাড়ছে না। আমি এখন ঘুমিয়ে পড়বো, ঘুমোলে আশা করি ছেড়ে যাবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো লাগবেন। বাই বাই।